সকাল 11টা বাজে। শহরের সবচেয়ে বড় ব্যাংকে একজন সাধারণ পোশাক পরা বৃদ্ধ ব্যক্তি, যার হাতে একটি পুরনো খাম ছিল, ভিতরে প্রবেশ করেন। তিনি ব্যাংকে ঢুকতেই ভিতরে উপস্থিত সব গ্রাহক এবং ব্যাংক কর্মচারীরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করে। এই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল রামপ্রসাদ জজ্জি। রামপ্রসাদ জজ্জির এক হাতে লাঠি ছিল এবং অন্য হাতে সেই পুরনো খাম। তিনি ধীরে ধীরে গ্রাহকদের জন্য তৈরি কাউন্টারের দিকে এগিয়ে যান। এই কাউন্টারে একজন মহিলা কর্মচারী বসেছিলেন, যার নাম ছিল কবিতা। ব্যাংকের ভিতরে উপস্থিত প্রত্যেকের দৃষ্টি রামপ্রসাদ জজ্জির ওপর স্থির ছিল। ধীরে ধীরে রামপ্রসাদ জজ্জি কবিতার কাছে পৌঁছান এবং খুব বিনয়ের সাথে বলেন, দেখো মা, আমার অ্যাকাউন্টে কিছু গোলমাল হয়েছে, এটা ঠিকমতো চলছে না। এই বলে রামপ্রসাদ জজ খামটি কবিতার দিকে এগিয়ে দেন। কিন্তু কবিতা রামপ্রসাদজির পোশাক দেখে তাকে মূল্যায়ন করে বলেন, বাবা, আপনি ভুল ব্যাংকে চলে এসেছেন না তো? আমার মনে হয় না আপনার অ্যাকাউন্ট এই ব্যাংকে আছে। তখন রামপ্রসাদজি শান্তভাবে বলেন, মা, তুমি একবার দেখে নাও, হয়তো আমার অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে। কবিতা খামটি নিয়ে বলেন, বাবা, এটা দেখতে একটু সময় লাগবে, আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই বলে কবিতা এবং ব্যাংকে উপস্থিত অন্যান্য লোকজন তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন। রামপ্রসাদ জজ্জি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি আবার বলেন, মা, তুমি যদি একটু ব্যস্ত থাকো তাহলে ম্যানেজারকে ফোন করে দাও। আসলে আমার তার সাথেও কিছু কাজ আছে, আমি তার সাথে কথা বলিনি। এরপর কবিতা অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে ম্যানেজার দামোদরের কেবিনে ফোন করেন। তিনি ম্যানেজারকে জানান যে একজন বৃদ্ধ ব্যক্তি তার সাথে দেখা করতে চান। ম্যানেজার দামোদর দূর থেকে রামপ্রসাদজিকে দেখেন। রামপ্রসাদজি খুবই সাধারণ দেখতে ছিলেন। ম্যানেজার দামোদর ফোনে কবিতাকে জিজ্ঞাসা করেন, এই ব্যক্তি কি আমাদের ব্যাংকের গ্রাহক, নাকি এমনি এসে পড়েছেন? কবিতা বলেন, স্যার, এটা তো আমি জানি না, কিন্তু তিনি আপনার সাথে দেখা করার কথা বলছেন। তখন ম্যানেজার দামোদর বলেন, এই ধরনের লোকদের জন্য আমার কাছে সময় নেই, তুমি এদের বসিয়ে দাও, কিছুক্ষণ বসে থেকে চলে যাবেন। ম্যানেজার দামোদরের নির্দেশ অনুযায়ী কবিতা রামপ্রসাদজিকে ওয়েটিং এরিয়ায় বসিয়ে দেন। তিনি বলেন, বাবা, আপনি ওখানে বসুন, কিছুক্ষণ পর ম্যানেজার সাহেব ফ্রি হবেন, তারপর আপনার সাথে দেখা করবেন। রামপ্রসাদজি সেখান থেকে হেঁটে ওয়েটিং এরিয়ার দিকে যান এবং কোণে রাখা একটি চেয়ারে বসে পড়েন। সবাই তখনও রামপ্রসাদ জজ্জির দিকে তাকিয়েছিল, কারণ যারা এই ব্যাংকে গ্রাহক হিসেবে আসতেন তারা সবাই স্যুট বুট পরা ছিলেন, কিন্তু রামপ্রসাদজি সাধারণ পোশাক পরেছিলেন। দেখে মনে হচ্ছিল না যে তার এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, কারণ এই ব্যাংকে ধনী লোকেদের অ্যাকাউন্ট থাকত। এই কারণে রামপ্রসাদজি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এবং সবাই তাকে ঘুরে ঘুরে দেখছিল এবং তার সম্পর্কে নানা ধরনের কথা বলছিল। এই কথাগুলো রামপ্রসাদজির কানেও পৌঁছায়, কিন্তু তিনি এসব উপেক্ষা করে নিজের পালার জন্য অপেক্ষা করতে থাকেন। তিনি ভাবেন কিছুক্ষণ পর ম্যানেজার আসবেন, আমি তার সাথে কথা বলে নেব। ব্যাংকের ভিতরে আরেকজন ব্যক্তি ছিলেন, যিনি ছোট পদে কাজ করতেন। তার নাম ছিল মোহন। মোহন তখন বাইরে গিয়েছিলেন। তিনি ব্যাংকে ফিরে এসে দেখেন একজন বৃদ্ধ ব্যক্তি ওয়েটিং এরিয়ায় বসে আছেন, যার দিকে সবাই তাকিয়ে আছে এবং তার সম্পর্কে নানা কথা বলছে। কেউ তাকে ভিখারি বলছে, কেউ বলছে এই ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকার কথা নয়, সে এখানে কিভাবে এলো, এই ধরনের লোকদের কেন বসিয়ে রাখা হয়েছে, এই ধরনের কথা চলছিল। মোহন এসব কথা শুনে ফেলেন। এরপর মোহন সরাসরি রামপ্রসাদজির কাছে গিয়ে সম্মানের সাথে জিজ্ঞাসা করেন, বাবা, আপনি এখানে কেন এসেছেন, আপনার কি কাজ? মোহনের এসব খুব খারাপ লাগে। তিনি বৃদ্ধ ব্যক্তির অবস্থা দেখে একটু বিচলিত হন এবং সেই কারণে তার কাছে জিজ্ঞাসা করতে যান। রামপ্রসাদজি মোহনকে বলেন, আমার ম্যানেজারের সাথে দেখা করতে হবে, তার সাথে আমার কিছু কাজ আছে। এই কথা শুনে মোহন বলেন, ঠিক আছে বাবা, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ম্যানেজারের সাথে কথা বলে আসছি। এরপর মোহন ম্যানেজার দামোদরের কেবিনে যান এবং বৃদ্ধ ব্যক্তির কথা বলেন। কিন্তু ম্যানেজার দামোদর ইতিমধ্যে সে বৃদ্ধ ব্যক্তি সম্পর্কে জানতেন এবং বলতে শুরু করেন, আমি জানি, আমি তাকে ওখানে বসিয়েছি, কিছুক্ষণ বসে থেকে চলে যাবেন। এরপর ম্যানেজার দামোদর মোহনকে অন্য কাজের কথা বলেন এবং বলেন, তুমি তোমার কাজ করো, এই বিষয়ে তোমার কোনো দরকার নেই। এখন মোহন অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সেই বৃদ্ধ ব্যক্তি সেখানে বসে প্রায় 1 ঘন্টা কাটিয়ে দেন। 1 ঘন্টা ধৈর্য ধরে থাকার পর তিনি আর এই বিষয়টা সহ্য করতে পারেন না। তিনি উঠে দাঁড়ান এবং ম্যানেজার দামোদরের কেবিনের দিকে এগিয়ে যান।
তিনি যখন ম্যানেজার দামোদরের কেবিনের দিকে যাচ্ছেন, ম্যানেজার দেখেন যে সেই বৃদ্ধ ব্যক্তি তার কাছে আসছেন। তিনি তৎক্ষণাৎ কেবিন থেকে বেরিয়ে এসে বৃদ্ধ ব্যক্তির সামনে দাঁড়ান এবং উদ্ধতভাবে জিজ্ঞাসা করেন, হ্যাঁ বাবা, বলুন আপনার কি কাজ? রামপ্রসাদজি খামটি এগিয়ে দিয়ে বলতে শুরু করেন, বাবা, এটা দেখো, আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এর মধ্যে আছে। আমার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে না। আপনি দেখে বলুন এতে কি সমস্যা। এই কথা শুনে ম্যানেজার দামোদর কিছুক্ষণ ভেবে বলেন, বাবা, যখন কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা না থাকে তখন এমনই হয়। আমার মনে হয় আপনি আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেননি, তাই আপনার অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর বৃদ্ধ ব্যক্তি খুব বিনয়ের সাথে বলতে শুরু করেন, বাবা, তুমি অ্যাকাউন্টটা একবার চেক করে নাও, তারপর আমাকে কিছু বললে ভালো হবে। এভাবে তুমি কিভাবে বলতে পারো? তখন ম্যানেজার দামোদর হাসতে শুরু করেন এবং হাসতে হাসতে বলেন, বাবা, এটা বছরের বছরের অভিজ্ঞতা। আমি এই কাজ বছরের পর বছর ধরে করেছি। আপনার মতো লোকদের চেহারা দেখে আমি বলে দিতে পারি কে কেমন ধরনের মানুষ, কার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে। আপনার অ্যাকাউন্টে তো আমার কিছুই দেখা যাচ্ছে না। আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান। সব গ্রাহক আপনার দিকে তাকিয়ে আছেন। ব্যাংকের ভিতরে একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছে। এরপর রামপ্রসাদজি সেই খামটি তো টেবিলে রেখে বলেন, ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু এই খামে যা বিবরণ লেখা আছে তা একবার দেখে নিও। এই বলে রামপ্রসাদজি সেখান থেকে চলে যাবার উদ্যত হন এবং যাবার সময় দরজায় পৌঁছে হঠাৎ ফিরি বলেন, বাবা, এসব করার জন্য তোমাকে খুব খারাপ পরিণতি ভোগ করতে হবে। এই বলে রামপ্রসাদজি ব্যাংকের মূল দরজা দিয়ে বেরিয়ে যান এবং হেঁটে হেঁটে চলে যান। এরপর ম্যানেজার দামোদর যখন শুনলেন যে তাকে অনেক কিছু ভোগ করতে হবে, তখন তিনি একটু চিন্তিত হলেন, কিন্তু পরে ভাবলেন বুড়ো বয়সে এমনই বলে ফেলেছেন, কোনো সমস্যা নেই। ম্যানেজার দামোদর তার কাজে চলে যান। ইতিমধ্যে সেই টেবিলে সেই খামটি পড়েছিল, যার মধ্যে বৃদ্ধ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লেখা ছিল। এরপর মোহন সেই খামটি তুলে নেন এবং তার কম্পিউটারের সার্ভারে লগ করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে যখন পুরনো রেকর্ড পরীক্ষা করা হয়, তখন তিনি জানতে পারেন যে এই ব্যক্তি যিনি এসেছিলেন তিনি এই ব্যাংকের এক প্রকার মালিকই, কারণ 60% শেয়ার তারই। এই কথা শুনে তিনি খুবই অবাক হন এবং বিবরণটি আরও ভালোভাবে পড়তে শুরু করেন। বিবরণ পড়ে তিনি পুরোপুরি নিশ্চিত হন যে তিনি এই ব্যাংকের মালিক। এরপর মোহন সেই রিপোর্টের একটি কপি বের করেন এবং কপি নিয়ে ম্যানেজার দামোদরের কাছে যান। ম্যানেজার দামোদর তখন তার কেবিনে একজন ধনী গ্রাহকের সাথে কথা বলছিলেন এবং তাকে নানা ধরনের স্কিম বোঝাচ্ছিলেন। এরপর মোহন কেবিনে প্রবেশ করেন। ম্যানেজার দামোদর তাকে ইশারায় জিজ্ঞাসা করেন, কেন এসেছ? এরপর মোহন ইশারায় বোঝান যে এটি সেই ব্যক্তির রিপোর্ট যাকে আপনি এইভাবে চলে যেতে বলেছিলেন। আপনি এটা একবার দেখে নিলে ভালো হবে। এই বলে মোহন রিপোর্টটি ম্যানেজার সাহেবের টেবিলে রাখেন। কিন্তু তখন ম্যানেজার সাহেব তার গ্রাহকের কাছে কিছুক্ষণের জন্য ক্ষমা চেয়ে বলেন, দেখো ভাই মোহন, আমাদের কাছে এমন লোকদের জন্য সময় নেই। এরপর মোহন সম্মানের সাথে ম্যানেজার সাহেবকে বলেন, আপনি যদি এটা একবার দেখেন তাহলে খুব ভালো হবে। কিন্তু ম্যানেজার দামোদর রিপোর্টটি সামনের দিকে ঠেলে দিয়ে বলেন, আমি এটা দেখতে চাই না, এমন গ্রাহকদের প্রতি আমার কোনো আগ্রহ নেই। এই বলে তিনি রিপোর্টটি মোহনের দিকে এগিয়ে দেন এবং মোহন সেই রিপোর্ট নিয়ে তার কাজে লেগে যান। ব্যাংকের ভিতরের পরিবেশ এখন শান্ত হয়ে গিয়েছিল। সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সন্ধে হয়ে যায়। রামপ্রসাদ জর্জি পরের দিন একই সময় আসেন যে সময় তিনি আগের দিন এসেছিলেন, কিন্তু এবার তার সাথে একজন স্যুট বুট পরা ব্যক্তি ছিলেন যার হাতে একটি ব্রিফকেস ছিল। ভিতরে ঢুকে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি ম্যানেজার দামোদরকে তার কাছে আসার ইশারা করেন। ম্যানেজার ভয়ে ভয়ে তার কেবিন থেকে বেরিয়ে রামপ্রসাদজির সামনে দাঁড়ান। তখন রামপ্রসাদজি ম্যানেজার দামোদরকে বলেন, ম্যানেজার সাহেব, আমি কি বলিনি যে এই কাজ তোমার জন্য ভারী হবে? তুমি গতকাল আমার সাথে যে আচরণ করেছ তা একদম সহ্য করার মতো নয়। এখন তোমায় তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হতে হবে। এই কথা শুনে ম্যানেজার দামোদর একটু হতভম্ব হয়ে যান, কিন্তু তারপর ভাবেন, এরা আমাকে কি শাস্তি দিতে পারে, আমার সাথে কি করতে পারে? এরপর রামপ্রসাদজি বলেন, তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তোমার জায়গায় এই ব্যাংকে কাজ করা মোহনকে ম্যানেজার করা হচ্ছে, আর তোমাকে ফিল্ডের কাজ দেখতে হবে। এই কথা শুনে ম্যানেজার দামোদর হতভম্ব হয়ে যান এবং বলতে শুরু করেন, আপনি কে হন আমাকে এইভাবে সরিয়ে দেবার? তখন রামপ্রসাদজি বলেন, আমাকে এই ব্যাংকের এক প্রকার মালিকই মনে করো, কারণ 60% শেয়ার আমার কাছে আছে। আমি চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি এবং অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারি। এই কথা শুনে ব্যাংকের মধ্যে যত কর্মচারীরা ছিলেন এবং গতকালও আজ যে গ্রাহকরা এসেছিলেন
তারা সবাই অবাক হয়ে রামপ্রসাদজির দিকে তাকিয়ে থাকতে থাকেন। এরপর যে ব্যক্তি রামপ্রসাদজির সাথে এসেছিলেন তিনি তার সুটকেস খুলে একটা ডকুমেন্ট বের করেন, যেটি ছিল মোহনের পদোন্নতির। তাকে ব্যাংক ম্যানেজার করা হয়েছিল। এরপর আরেকটি চিঠি বের করা হয়, যেটি ম্যানেজার দামোদরকে দেওয়া হয় এবং বলা হয়, যদি তুমি ফিল্ড ডিউটি করতে চাও তাহলে করো, কিন্তু ম্যানেজার হিসেবে তুমি এই ব্যাংকে থাকতে পারবে না। এই কথা শুনে ম্যানেজার দামোদরের ঘাম ছুটতে শুরু করে এবং তিনি তার গতকালের ভুলের জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে ক্ষমা চাইতে শুরু করেন। কিন্তু তখন রামপ্রসাদজি তাকে তুলে বলেন, কিসের জন্য ক্ষমা চাইছ, আর কেনই বা আমি তোমাকে ক্ষমা করব? তুমি আমার সাথে যে আচরণ করেছ তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধে। তুমি কি কখনো ব্যাংকের নীতি পড়নি? এখানে গরিব ধনী কোনো ভেদাভেদ করা হবে না, সবাইকে একই তুলাদণ্ডে বিচার করা হবে। আসলে ব্যাংকটি রামপ্রসাদজি নিজে প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি আগেই ঘোষণা করেছিলেন যে এই ব্যাংকে কাউকে গরিব বা অতিরিক্ত ধনী মনে করা হবে না, সবার সাথে সাধারণ আচরণ করা হবে এবং যদি কোনো ব্যাংক কর্মচারী এমন কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই রামপ্রসাদ যোজি বলেন, আমি তোমার উপর দয়া করছি যে তোমাকে কাজ করার যোগ্য রাখছি, নইলে আমি চাইলে তোমাকে এখান থেকে বরখাস্তও করতে পারতাম। তুমি আমার সাথে যা করেছো তা কারো সাথেই করা উচিত নয়। তোমার ব্যাংকে কাজ করা মোহন, যার হাতে কিছুই ছিল না, তবুও সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল। তাই এই পদের জন্য সে প্রকৃত হকদার, যাতে সে গ্রাহকদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে। এই বলে রামপ্রসাদ যোজি কবিতাকে ডাকেন এবং কবিতাকেও এই বিষয়ে তিরস্কার করেন। তিনি বলেন, আমি তোমার প্রথম ভুল মনে করে ক্ষমা করছি, কিন্তু ব্যাংকে যদি কেউ আসে তাকে তার পোশাক দিয়ে বিচার করবে না, তার সম্পর্কে ভালোভাবে দেখতে হবে। তুমি যদি আমাকে আজই সামলাতে তাহলে আমাকে ম্যানেজারের কাছে যেতে হতো না এবং আমাকে আরও অপমানের মুখোমুখি হতে হতো না। এরপর কবিতা হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করেন এবং বলেন, বাবুজি, আমাকে মাফ করুন, আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে, এবার থেকে এমন কিছু দেখতে পাবেন না। এরপর রামপ্রসাদ যোজি সেই ব্যক্তির সাথে ফিরে যান এবং সবাইকে বলে যান, মোহনের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে, যতটা পারো শিখে নাও, এটা তোমাদের জন্য ভালো হবে। আমি এখন মাঝে মাঝে কাউকে পাঠাবো যে তোমাদের এই সব কার্যকলাপের রিপোর্ট আমাকে দেবে। এই বলে রামপ্রসাদ জি সেখান থেকে চলে যান এবং ব্যাংকের পুরো স্টাফ এই বিষয়ে আলোচনা শুরু করে এবং ভাবে যে এখন ভালোভাবে কাজ করতে হবে, নইলে পরের বার তাদের নম্বর এসে যেতে পারে। এইভাবে পুরো ব্যাংক সংশোধিত হয়ে যায় এবং সবাই ভালোভাবে ব্যাংকে কাজ করতে শুরু করে। রামপ্রসাদ যোজোর এই কাণ্ড চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই সেই ব্যাংকের প্রশংসা করতে শুরু করে এবং বলে, মালিক হলে এমন হওয়া উচিত, নইলে না থাকাই ভালো, কারণ বেশিরভাগ মালিক তাদের ব্যাংক খুলে চলে যান। তারপর ম্যানেজার কি ধরনের কাজ করে বা কর্মচারীরা কি করে তাদের তাতে কোনো মাথা ব্যথা থাকে না। কিন্তু রামপ্রসাদ জি তার মালিক হওয়ার পুরো দায়িত্ব পালন করেন এবং ব্যাংকের কর্মচারীদের একটি ভালো শিক্ষা দেন। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কমেন্টে কমপ্লিট লিখে জানান, দেখি কতজন সম্পূর্ণ দেখেছে।